ইসলামী দলগুলো একটা জোট করবে এরকম একটা কিন্তু ঘোষণা চলে এসছে, যে সবাই বলছে যে আমরা এবার ইসলামের ভোটগুলো, ইসলামপন্থী ভোটগুলো এক বাক্সে পড়বে। সেই জায়গায় আপনি গেলেন, সেখানে সরাসরি ঘোষণা করলেন যে সংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতিতে নির্বাচন না হলে সামনের নির্বাচনে আপনার বড় ধরনের একটা সমস্যা দেখছেন। এখন প্রশ্ন হলো সেটি কি এরকম কিছু কিনা যে এই মুহূর্তে বাংলাদেশে সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য পরিবেশ তৈরি আছে, আপনারা কি মনে করছেন? নাকি এটা এমন শুধুমাত্র যে আপনাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য? বিএনপির পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে যাদের নির্বাচিত হওয়ার যোগ্যতা নাই তারাই পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে। না, এখানে হচ্ছে যে এটা বিএনপির দায়িত্বশীল কেউ বলেছে কিনা আমি জানি না। প্রথম হচ্ছে যে পিয়ার পদ্ধতিতে যদি ইলেকশন হয় তাহলে বাংলাদেশের যে পেশি শক্তি, কালো টাকার যে প্রভাব রাজনীতিতে, ওইটা থাকবে না। কারণ কে এমপি হবে সেটা তো নিশ্চিত না। কিভাবে? সেকেন্ড হচ্ছে নির্বাচনের যে ভায়োলেন্স হয়, কেন্দ্র দখল করে সিল প্রার্থীকে, বাংলাদেশে তো মনোনয়ন বাণিজ্য হয় না, ওই জিনিসটা হবে না। কারণ বাংলাদেশে মনোনয়ন বাণিজ্য হয়, যদি এমপি নির্বাচিত হয় তখন এমপি বিক্রি হবে না। না, আপনি 300 প্রার্থী আগে ঘোষণা করবেন, আপনি যদি 40% ভোট পান আপনার এমপি 120। পিয়ার পদ্ধতিতে দুই ধরনের সিস্টেমই আছে, আগেও প্রার্থী দিতে পারেন, পরেও দিতে পারেন। রাইট। তাহলে কথা হচ্ছে যে কোনো দল বাংলাদেশের ইতিহাসে এ পর্যন্ত 45% উপরে ভোট পায়নি। তাহলে আপনি 45% ভোট পাইলে আপনার প্রার্থী হবে আপনার এই 100, আপনার 3×12 145-এর মতো। যদি আপনি 45% ভোট পান, তো তাহলে আপনি তো জানেন না যে 300 এমপি আপনি যদি আগে ঘোষণা করেন কিংবা সম্ভাব্য প্রার্থীও থাকে, তার মধ্যে কোন 145 জন এমপি হবে। সেই ক্ষেত্রে এই পেশি শক্তি, কালো টাকা, সংঘাত, সহিংসতা এইটা অনেকাংশে কমবে। এখন কথা হচ্ছে যে পিয়ার পদ্ধতিতে বা আপনি যেটা ইসলামিক দল, ইসলামী আন্দোলনের সমাবেশকে কেন্দ্র করে যে কথাটি বলেছিলেন, এইখানে আমরা গত এই ফাঁসিবাদ বিরোধী আন্দোলনে সেলিম ভাইরা 12 দল থেকে প্রোগ্রাম আমাদেরকে দাওয়াত করেছে, আমরা গেছি, আমাদের প্রোগ্রামে তারা এসেছে, বিএনপির দাওয়াত দেয়, আমরা যাই, সব দলের প্রোগ্রামে আমরা পরস্পর যাই। ওই সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের এই সমাবেশে যে দুটো দাবি ছিল, যে স্থানীয় সরকার নির্বাচন এবং আনুপাতিক হারে নির্বাচন, এইটার সাথে আমরা নীতিগতভাবে একমত। ওইখানে কিন্তু কোনো জোট হয় নাই বা জোট নিয়ে কোনো আলোচনা হয় না। এখন ইসলামিক দলগুলো আলোচনা করছে অনেকদিন ধরে যে তারা ইসলামিক দলগুলো একটা জোট করা বা ইসলামের পক্ষে একটা ভোট বাক্স পাঠানো। এইখানে আমার ব্যক্তিগতভাবে একটা দ্বিমত আছে এই মন্তব্যে। সেলিম ভাই মুসলমান একজন, সে তো ইসলাম ধর্মের লোক। এখন সে রাজনীতি করেছে, সে কি ইসলামের লোক না? ধরেন সে যদি আলাদা নির্বাচন করে তার বাক্সটা কি ইসলামের পক্ষের বাক্স হবে না? সুতরাং এই ন্যারেটিভটার মাধ্যমে আবার আমাদের সোসাইটিকে বিভাজিত করা যাবে না, কিংবা ধর্মীয়ভাবে বিদ্বেষ ছড়ানো যাবে না যে আপনার অমুকে এক জায়গায় থাকলে ইসলামের পক্ষে ভোট হবে বা অমুকে মিলে ইসলামিক দল। তো আমরা যেটা বলি, এখন পর্যন্ত আমরা কোনো নির্বাচনী অ্যালায়েন্স করি নেই, ওইভাবে এখনো পর্যন্ত চূড়ান্ত আলাপ আলোচনা হয় নাই। তবে হ্যাঁ, আমরা চাই যে, তাহলে কি এটা আপনার পক্ষ থেকে নির্বাচনের একটা ট্রাম্প কার্ড, বিএনপিকে হুমকি দেওয়া? না, এখানে ট্রাম্প কার্ড না। আমরা পিয়ার পদ্ধতিতে, আমি বলছি আমার দলীয় পজিশনের জায়গা থেকে আমরা পিয়ার পদ্ধতিতে ইলেকশন চাই। যদি সেটা সব দল একমত হয় তাহলে তো ভালো, কিন্তু সব দল একমত না হলে তো এটা হবে না। এই তার ধরেন 12 দল সে লিড করে, তাদের 12 দল, বিএনপি, অন্য সকলের একটা মতামত আছে। আমার চাওয়াটাই তো সর্বে হিসেবে প্রতিষ্ঠিত। মানে আমরা আমাদের দলীয় পজিশন থেকে চাই, সেই জায়গা থেকে আমি আমার সমাবেশের মাধ্যমে আমার অবস্থান জানান দিতে চাই। ইসলামী আন্দোলন জানান দিয়েছে, জামাত জানান দিয়েছে, রাজনৈতিক দল এবং সরকার পরিশেষে আলাপ আলোচনার মধ্যে দিয়ে একটা ঐক্যমতে পৌঁছাবে যে ইলেকশনটা কি পুরোটা পিয়ার হবে না উচ্চকক্ষে নিম্নকক্ষে পিয়ার হবে। এবং আমরা নির্বাচন যত ঘনিয়ে আসবে, রাজনৈতিক মেরুকরণ তত স্পষ্ট হবে, এবং তফসিল ঘোষণা না হলে কার্যত নির্বাচনের জোট কিংবা অ্যালায়েন্স নিয়ে এখন পর্যন্ত আসলে কেউ মন্তব্য করতে পারবে না। এই ক্ষেত্রে আমাদের কিন্তু পরিষ্কার অবস্থান, আমরা কারোর সাথে এখন পর্যন্ত নির্বাচনী জোট নই, সব দলের সাথে, আন্দোলনের অংশীদারদের সাথে আমাদের। আমি সমাবেশকে ধরছি না, আমি সমাবেশকে ধরছি না। একটা বিষয় বলি, যে আপনাদের অবস্থানটা কি? আপনারা কি মনে করছেন যে বাংলাদেশের এখনকার যে অবস্থা, বাংলাদেশে মনোনয়ন বিক্রি হয়, যেখানে নির্বাচিত হওয়ার অপশন আছে, কথা কিন্তু বুঝেন, নির্বাচিত এবং হারার অপশন আছে, সেখানে আমার ভালো প্রার্থী দিতে হবে, তারপরেও কিন্তু অনেক ভালো প্রার্থী মনোনয়ন পাচ্ছে না, টাকার কারণে বাংলাদেশের খারাপ প্রার্থী মনোনয়ন পাচ্ছে। আপনি এটা দেখেছেন নিশ্চয়ই, রাজনীতি করেন। তো সেই ক্ষেত্রে পিয়ার পদ্ধতি তো একটা বড় ধরনের বাধা। কারণ আমি নিশ্চিত এমপি যদি হয়ে যাই, সেক্ষেত্রে তো ওই মনোনয়নের মতো টাকার দাম বাড়বে না, দরে বাড়বে না। 2 নাম্বার, আমি 2 নম্বর কথা বলি, বাংলাদেশে এখন পর্যন্ত আপনার যারা সংখ্যালঘু আছে, একেবারে আদিবাসী আছে, তাদের প্রতিনিধিত্ব আপনি কিভাবে নিশ্চিত করবেন? তারা তো ওই পার্সেন্টেজে আসছে না। তো এই জায়গাগুলোতে এখন পর্যন্ত আপনারা কি মনে করেন, বিশেষজ্ঞরা অনেকে বলছে যে এই রকম জনবহুল দেশগুলোতে, বাংলাদেশের মতো জনবহুল দেশ যেগুলোতে আসলে পিয়ার পদ্ধতিতে নির্বাচন কঠিন, তো আমি বলতেছি আপনার দলগত অবস্থান কি? আপনারা কি মনে করছেন যে বাংলাদেশে এখন নির্বাচনে পিয়ার পদ্ধতি আনার মতো সুযোগ আছে? না, আমরা তো দলগতভাবে ধরেন আমাদের পজিশন যদি ভুলও হয়,
আমরা তো একটা পরীক্ষা নিরীক্ষা করে এবং আমরা আপনার এই 18 সালে আজকের যেই প্রেক্ষাপটের উপরে দাঁড়িয়ে এই পরিবর্তন, সেই কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে আমরা পর্যায়ক্রমে দেখেন 18 সালে কোটা সংস্কার আন্দোলন, 19 সালে ডাকসু নির্বাচন, 2021 সালে একটা রাজনৈতিক দল গঠন করেছি এবং আমাদের এই পথ চলায় বিন্দু মাত্র ফ্যাসিবাদের সাথে আমরা আপোষ কিংবা কম্প্রোমাইজ করি। ধরেন এখন এনসিপি আলোচিত দল, তা তো প্রো গভর্নমেন্ট বা গভর্নমেন্টের সাপোর্টের একটা দল, কিংবা আরো রাজনৈতিক দলগুলো। কোন গভর্নমেন্ট? বর্তমান গভর্নমেন্ট না? অবশ্যই অবশ্যই তো, কিংবা আরো যে দলগুলো অনেকে ক্ষমতায় ছিল, কেউ সেনাবাহিনীতে থেকে দল বানিয়েছে। আমরা কিন্তু বাংলাদেশে একমাত্র একটা বলা চলে যে আপনার অর্গানিক দল, যারা একটা গণ আন্দোলনের মধ্যে দিয়ে আপনার জনগণের চাহিদার আলোকে উঠে এসেছে এবং একটা তরুণদের মাধ্যমে। সো এখন আমরা যখন একটা কর্মসূচিতে ঘোষণা করি, অনেকের সাথে মতামত নিয়ে, আমাদের অভিজ্ঞতা কম থাকায়, জ্ঞান কম থাকায়, সো আমরা যখন এই পিয়ার পদ্ধতি আমাদের 21 দফা কর্মসূচি দেই, এই দেশের সংবিধান বিশেষজ্ঞ, আইন বিশেষজ্ঞ অনেকের মতামত নিয়ে দিয়েছি। এখন আমি কিন্তু পরিষ্কারভাবে বলছি যে এই যে আমরা একটা জুলাই, যেটা সেলিম ভাইকে আপনি বলছেন যে জুলাই ঘোষণাপত্র সরকার দিতে চায় বা জাতীয় সনদ, এইখানে কিন্তু আমি পরিষ্কারভাবে, আমরা সবাই বলছি এখানে সেলিম ভাই যেটা বলবে ওইটাই হবে না, ছাত্ররা যেটা বলবে সেটা হবে সেটা না, আমি বিপিনুর আমরা গণ অধিকার পক্ষ থেকে চাইলে হবে সেটা না। সকলের চিন্তা ভাবনাকে ধারণ করে ঐক্যমতের ভিত্তিতে জাতীয় মুক্তির একটা সনদ এবং ঘোষণাপত্র দিতে হবে। সেই জন্য কিন্তু আমরা বারবার জাতীয় ঐক্যের এবং রাজনৈতিক দলগুলোর সম্মতির উপরে জোর দিয়েছি যে যদি রাজনৈতিক দলগুলোকে কনভিন্স করে সংখ্যানুপাতিক হারে আগামীতে নির্বাচন করা যায়, আমি মনে করি বাংলাদেশে কালো টাকা, পেশি শক্তি, আধিপত্য বিস্তার, অপরাজনীতির বিপরীতে একটা সুস্থ, সুন্দর, প্রতিনিধিত্বশীল রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা সম্ভব। আনুপাতিক আপনি একটু বলি, আদিবাসী বলছেন, হিন্দু বলছেন, দেখেন প্রত্যেক দলে, বিএনপি, আওয়ামী লীগ সব দলে কোটা ছাড়াই কিন্তু তারা এমপি অতীতেও হয়েছে। একটু ইন্টারাপ্ট করি, সেলিম ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম, আপনি তখন ছিলেন। সেলিম ভাই কিন্তু বলেছে যে এই মুহূর্তে যখন নির্বাচনের একটা ডেট ঘোষণা নিয়ে কথা হচ্ছে, আলোচনা চলছে, সেই মুহূর্তে পিয়ার পদ্ধতি নিয়ে কথা বলা এবং সেটাকে জোরে সোরে রাজনৈতিক মঞ্চে নিয়ে আসা, এবং সাথে আপনি কিন্তু আজকেও মনে হয় বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচন চেয়েছেন। তো সেটি বিএনপি, আমি যদি বলি যে সেলিম ভাই মুহূর্তে যে 12 দলীয় জোটের মুখপাত্র, উনি বলছেন যে সেটিকে নির্বাচন পিছিয়ে দেওয়া বা নির্বাচনকে মানে ইয়ে করার, একটু বানচাল করবার একটা অপচেষ্টা মাত্র। এটা কি বলবেন? সেলিম ভাই আমার যে বয়সের সিনিয়র, রাজনীতি তো সিনিয়র, তার কথা আমি উইথ ডিউ রেসপেক্ট বলি, তার বলার অধিকার আছে, তার একটা অ্যানালাইসিস আছে, আমার একটা অ্যানালাইসিস আছে। সেলিম ভাইয়ের কাছে ওইটা মনে হইতে পারে, আমাদের কাছে সেটা মনে হয় না, কিন্তু আমাদের তো ভিন্ন মত থাকবে, মত চিন্তা ভাবনার তো পার্থক্য থাকবে। কিন্তু আমাদের দৃষ্টিতে আমরা যেটা বলছি যে কেন আমরা লোকাল ইলেকশনকে আমরা জাতীয় নির্বাচনের আগে চেয়েছি। 18 সালে আপনি শুনেছেন যে এটা এখন একটা ওপেন সিক্রেট, 18 সালে নির্বাচনে আওয়ামী লীগের সাথে বিরোধীদের একটা সমঝোতা হয়েছিল যে 80 সিট দিয়ে তাদেরকে বিরোধী দল বানাইবে, কিন্তু শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী প্রশাসনের মাধ্যমে এই মেসেজটাকে ঠিক রাখতে পারেনি, কারণ তারা এতটাই শেখ হাসিনার প্রতি লয়াল এবং চাটুকার, তেলবাজ কিংবা অতি উৎসাহী ছিল, তারা 100% ভোট রাইখে একেবারে 80 থেকে আপনার 7-এ নামাই দিছে। যদিও আমি মনে করি ওটা লিগালি সে সময় তারা জয়লাভ করছিল। তো এইবার যে অবস্থাটা আমি দেখতে পাচ্ছি, প্রশাসন কিংবা রাজনৈতিকভাবে অনেকটা পারসেপশন অনেকের মধ্যে যে বিএনপিটা সরকার গঠন করতে যাচ্ছে, পারসেপশন, রিয়ালিটিকে আমি জানি না। কারণ 91-এ কিন্তু ওই সবাই বলছিল যে আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে, পরে দেখেছে বিএনপি ক্ষমতায়, বিএনপি সে অত্যন্ত দুর্বল দল ছিল, বাট তারাই ক্ষমতায় চলে এসেছে, কারণ পিপলস কোন দিকে কি মোড় না এটা বলা যায় না। তো এখন বিএনপি এই পারসেপশন থেকে প্রশাসন যদি অনেকে মনে করে যে বিএনপি তো ক্ষমতা আসতেছে, কাজে বিএনপির একজন বড় নেতা আছে, তারে আমি শতভাগ ভোটে জিতাই দেবো যাতে পরবর্তীতে আমার প্রমোশন, পদোন্নতি ঠিক থাকে, তো তাহলে একটা হিতে বিপরীত হতে পারে, নির্বাচন কলঙ্কিত হতে পারে। এই জন্য আমরা বলছি যে এই প্রশাসনের চরিত্র দেখার জন্য, ফিটনেস দেখার জন্য স্থানীয় নির্বাচনের সবগুলো পর্যায়ে ইলেকশন না হলেও অন্তত 2-1টি পর্যায়ের ইলেকশন, সেটা সিটি কর্পোরেশনের ধাপগুলো, উপজেলা বা পৌরসভার একটা ধাপ হতে পারে। এতে করে আমরা রাজনৈতিক দলের কর্মীদের আপনার চরিত্রটাও বা পরিবর্তনটা লক্ষ্য করতে পারলাম। তারা কি আগের মতো মারামারি, কাটাকাটি, কেন্দ্র দখল করে নির্বাচন করতে চায়, নাকি ভালোভাবেই তারা একটা সহনশীল পরিবেশ নিশ্চিত করতে চায়, একটা লেভেল প্লেইং ফিল্ডের মধ্যে দিয়ে রাজনীতি করতে চায়। দ্বিতীয়ত প্রশাসনের ভূমিকাটা কী হয়, তাদের একটা নিউট্রাল নাকি পক্ষপাতদুষ্ট ভূমিকা থাকে, এটা একটা কারণ। এর চেয়ে বড় কারণ হচ্ছে যে গত এই প্রায় 1 বছর হতে যাচ্ছে স্থানীয় সরকারের প্রতিনিধি না থাকায় মারাত্মক ধরনের মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। কারণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যেভাবে বিভিন্ন বাড়ি বা গ্রাম, পাড়া, মহল্লার লোককে চেনে, ওইটা কিন্তু ইউনো কিংবা এসিল্যান্ড ওইখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করলে তিনি কিন্তু ওইভাবে চেনেন না।